নজর রাখবো, কারণ সুপ্রিম কোর্টে নির্যাতিতার অর্থাৎ আরজি করের মামলা শুনানি হয় আজ, এবং সেখানে নির্যাতিতার পরিবারের আবেদনে সারা সুপ্রিম কোর্টের ঠিক কি বক্তব্য, কি পর্যবেক্ষণ, সেটা আপনাদের সামনে রাখবো। চিকিৎসকের পরিবারের আবেদন শুনতে পারবে কলকাতা হাইকোর্ট, অনুমতি দিল সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্তে হাইকোর্টের নজরদারির আবেদন, হাইকোর্টের নজরদারিতে শুনানি মানল সুপ্রিম কোর্ট। হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে শুনানি। নির্যাতিতার মা বাবার আবেদনে অন্তর্বর্তী নির্দেশ, আরজি কর মামলায় সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি 13ই মে। ধর্ষণ এবং খুনের ঘটনায় নির্যাতিতার পরিবারের দাবি বা আর্জি মেনে নিল দেশের সর্বোচ্চ আদালত। মূল মামলার যা সুপ্রিম কোর্টে তদন্ত চলছে তা যেমন চলছে তেমন চলবে, কিন্তু শুধুমাত্র ধর্ষণ এবং খুনের মামলায় তদন্তকারী সংস্থা সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে, তদন্ত পদ্ধতি নিয়ে এবং উঠে আসা তথ্য নিয়ে আরজি করের নির্যাতিতার বাবা মার বেশ কিছু বক্তব্য রয়েছে। তারা কোথাও না কোথাও সন্তুষ্ট নয়। পুরো বিষয়টি আবারও কলকাতা হাইকোর্টে শুনানি হতে পারে, এবং যেহেতু তদন্তে নজরদারি চলবে, যেহেতু চার্জশিট নিয়ে কথা হবে, তাই এই মামলায় সুবিচার পাওয়ার আশা করছেন আরজি করে নির্যাতিতার বাবা মা। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। নিহত চিকিৎসকের পরিবারের তরফে যে আবেদন করা হয় সুপ্রিম কোর্টে, সেই আবেদনে সাড়া দিয়েছে শীর্ষ আদালত। এবার হাইকোর্ট সে আবেদন শুনবে। আর এই পুরো বিষয় নিয়ে নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দীর বক্তব্য কি শুনবো। আজকে সুপ্রিম কোর্ট প্যারেন্টসদের প্লিটা গ্রান্ট করে দিলেন আর বললেন যে হাইকোর্ট এই ম্যাটারটা ফার্দার ইনভেস্টিগেশন আর সিবিআই ইনভেস্টিগেশন চার্জশিটটা সুপারভাইজ করতে পারেন। এটা খুব ইম্পর্টেন্ট যে সিবিআই বলেনি বেল কন্ডিশনসের সম্বন্ধে যে বেল কন্ডিশন টাফ হওয়া উচিত যখন ডিস্ট্রাকশন অফ এভিডেন্স এর চার্জ হয়েছে। সো টুডে দ্য প্যারেন্টস আর লুকিং টু দ্য কোর্ট and looking to the CBI to bring justice and to bring justice fast. নির্যাতিতার পরিবার, মা বাবা, তাদের বক্তব্য কি শুনবো। সুপ্রিম কোর্টের কাছে অবশ্যই আমরা কৃতজ্ঞ। দুঃখের বিষয় হচ্ছে কিরকম জায়গায় বাস করি যে 7 মাস বাবা হয়ে মেয়ের মৃত্যুর তার প্রধানপত্র নেওয়ার জন্য আজকে প্রায় 1 মাস ধরে প্রথমে মৌখিক বলি দেয় না, তারপর লিখিত বাধ্য হয়ে লিখিত অ্যাপ্লিকেশন করি, তারপরে এই করতে করতে তবুও আজকেও এক পর্যন্ত দিতে পারিনি। সিবিআইয়ের কাছে এই বিষয়টা বলেছি, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। হাইকোর্টে যখন গেছে আমরা এই সমস্ত ব্যাপারগুলো খুব তাড়াতাড়ি তুলতে পারবো, এবং সিবিআইকেও আমার বলার থাকবে যে তারাও যেন ঠিকঠাক মতো তদন্ত করে এই মেয়ের যে ন্যায় বিচার সেটা যেন আমরা পাই। মেয়ের ন্যায় বিচারের জন্য কারো কাছে যেন আর না ঘুরতে হয়। তুষ্ট বা খুশি আমাদের জীবনে আর আসবে না, তবে যে লড়াইটা আমরা করছি সেখানে আমরা একটু খুশি যে সুপ্রিম কোর্ট যে সুমোটো নিয়েছিলেন ওটা হাইকোর্টের কাছে ছেড়ে দিয়েছেন। এর জন্য আমরা সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ। আমরা সেই মেয়ের মৃত্যুর পরে যে দুর্নীতি দেখেছি, 3 ঘন্টা আমাদের বসিয়ে রেখে সিপি এসিপি সবাই মিলে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে। তার জ্বলন্ত প্রমাণ 7.5 মাস পরেও আমার মেয়ের ডেথ সার্টিফিকেটটা আমরা হাতে পাইনি। একবার বলছে বড় অফিস দেবে, একবার বলছে আরজি কর দেবে, পরে বলেছে কেউই দিতে পারবে না, এটা হাইকোর্টে না উঠলে কেউই দিতে পারবে না। সেখান থেকে আমরা একটু হলেও যে কেসটা আগাবে এটা নিয়েই আনন্দিত। তো সিবিআই যেন একটু দ্রুততার সাথে তদন্ত করে, আমরা জাস্টিসটা যাতে তাড়াতাড়ি ন্যায় বিচারটা পাই। হাইকোর্টের নজরদারিতে তদন্ত এগোবে, এই আবেদন মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। তাতে কিছুটা হলো স্বস্তি নির্যাতিতার পরিবারের। সিনিয়র চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনব। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকেও আরও অনেকগুলি প্রশ্ন তোলা হয়েছে, যেগুলি বিস্তারিত তদন্তের প্রয়োজন আছে বলে প্রাথমিকভাবে কলকাতা হাইকোর্টও মনে করেছিলেন। কিন্তু যেহেতু মামলাটি আমাদের সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল, আজ মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা মহামান্য হাইকোর্টে যে তারা আমাদের নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে, সেই আবেদন যাতে হচ্ছে যে যারা এই বিস্তারিত তদন্তটা মহামান্য কলকাতা হাইকোর্ট তারা মনিটর করতে পারেন, সিবিআই এর তদন্ত তার অনুমতি দিয়েছেন। আমাদের মহামান্য সুপ্রিম কোর্টকে যেরকম কৃতজ্ঞতা জানাচ্ছি, মহামান্য কলকাতা হাইকোর্টের উপরও আমাদের পূর্ণ আস্থা আছে যে আমরা বিচার একদিন পাব।
আর এই পুরো বিষয়ে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর বক্তব্য কি শুনবো? আমরা দেখেছি আন্দোলনের ঘটনার পরম্পরায় প্রায় 7.5 মাস অতিবাহিত হতে যাচ্ছে। আমরা সেখানে দেখেছি যে সুপ্রিম কোর্টের ভূমিকা। আজকে যখন কলকাতা হাইকোর্টে এই মামলা আসছে বলে একটা জায়গায় সুপ্রিম কোর্ট জানাচ্ছেন, তাহলে বাংলার ভাবাবেগের জায়গা থেকে সুপ্রিম কোর্টের যে আজকে রায়, আজকের যে অর্ডার, সেই অর্ডারকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং আমরা মনে করি যদি হাইকোর্ট এই যে অধরা প্রশ্নগুলো আছে এবং অধরা জায়গাগুলো থেকে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলার ভাবাবেগের কথা ভেবে অতি দ্রুততার সাথে যদি সদর্থক পদক্ষেপ তারা নেয়, তাহলে হয়তো ন্যায় প্রতিষ্ঠা হবে, অভয়ার ন্যায় বিচার কোথাও হয়তো একটা জায়গায় গিয়ে সদর্থক জায়গা পাবে। আর এই পুরো বিষয়ে কিঞ্জল নন্দর বক্তব্য শুনবো। সুপ্রিম কোর্ট যে হাইকোর্টে আসতে দিয়েছে এটা মানে খুবই একটা ভালো ব্যাপার এবং আমরা হাইকোর্টের উপরে আস্থা রাখছি। যেভাবে আন্দোলনের শুরুতে একদম বিচার মানে 9 আগস্টের পরে যেভাবে হাইকোর্ট তৎপরতার সাথে এই কেসটিকে দেখেছিলেন, আমাদের প্রথম দিন থেকেই দাবি ছিল যে একটা জুডিশিয়াল এনকোয়ারি বা জুডিশিয়াল মনিটরিংয়ের মাধ্যমে এই কেসটা যাতে হয়। তাহলে সেই জিনিসটা আবারও আমরা চাইছি যে হাইকোর্টের হস্তক্ষেপে একদম যেটা সত্যিকারের যে ঘটনা, এই ঘটনা পেছনে কারা আছে, মোটিভ কি, এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা হাইকোর্টের দিকে তাকিয়ে থাকবো যে হাইকোর্ট এই বিষয়ে কি সিদ্ধান্ত নেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।